ইরানের আকাশে এখন শুধু পাখি নয়, ভেসে বেড়ায় একের পর এক নতুন প্রজন্মের ড্রোন। প্রযুক্তির সূক্ষ্ম জাদুতে তারা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ড্রোন শক্তি। এবারে আমরা জানব এই শক্তির সবচেয়ে আধুনিক ও গোপন অস্ত্র VTOL ড্রোন নিয়ে, যা ভবিষ্যতের যুদ্ধপট বদলে দিতে প্রস্তুত। বর্তমানে বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তিতে এক বিপ্লব ঘটেছে। আগের মতো বড়সড় রানওয়ে, লঞ্চার, ট্রাক বা র্যাম্পের প্রয়োজন নেই। উলম্বভাবে উঠতে বা অবতরণ করতে পারে এমন ড্রোন, অর্থাৎ VTOL ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন এখন সবচেয়ে কাঙ্ক্ষিত প্রযুক্তি হয়ে উঠেছে। আর इजराइल अपने बंधकों की रिहाई के लिए गाजा पर हमले कर रहा है, निहत्थे लोगों की जान ले रहा है, हमास पर दबाव बना रहा है ताकि इजरायली बंधकों को वापस लाया जा सके। गाजा में जिस तरह की तबाही इजराइल ने मचाई है, उससे पूरी दुनिया हैरान और दुखी है। बल्कि अमेरिका के साथ साथ पूरी दुनिया इजराइल से युद्ध विराम की मांग कर रही है। लेकिन इजराइल ने भी कसम खा रखी है कि जब तक उसके बंधकों को नहीं छोड़ा जाएगा, तब तक उसके हमले गाजा पर जारी रहेंगे। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মাদক কারবারিদের হাতে খুন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। এমন তথ্য দিলেন ডিএমপি কমিশনার। এ ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শাম্যের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সজল সিপিবিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর NSF সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী SM শাহরিয়ার আলম শাম্য। এরপরই প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন মহলে। হত্যার 15 দিনের মাথায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন। যদিও কেন এই হত্যাকাণ্ড, বক্তব্যে সুরাহা হয়নি তা। এ সংক্রান্ত আরো 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহাগ, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন। আর মোটিভ নিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার জানান, উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে খুন হন শাম্য। রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল, ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। এই হত্যাকাণ্ড পরিকল্পিত। পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। 6 জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। খালিজ টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় জিলহজের চাঁদ দেখা গেছে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া মালয়েশিয়ায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও এই বছরের জিলকদ মাসটি 30 দিন পূর্ণ করবে এবং 29 মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী 7 জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। মালয়েশিয়ার মতো ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি, তবে দেশটি 7 জুন ঈদ উদযাপন করবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা। তবে হঠাৎ করে সেনাপ্রধানের সাথে জামাতের এমন বৈঠকে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। বৈঠকের বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তবে কি জাতীয় নির্বাচন নিয়ে সেনানিবাসে বৈঠক করেছে জামাত? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদন করে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতা ATM আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের 6টি অভিযোগের 3টিতে দোষী সাব্যস্ত করে 2014 সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ড ছিল আরও 2টি অভিযোগের পরিপ্রেক্ষিতে। কিন্তু তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল সে সম্পর্কেই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামের তৎকালীন 12 সালের 22 আগস্ট। মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামের তৎকালীন
সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 3টিতে মৃত্যুদণ্ড, 2টিতে কারাদণ্ড এবং 1টিতে খালাস পান। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল 1971 সালের মার্চ এপ্রিল মাসে ইসলামী ছাত্র সংঘের রংপুর ইউনিটের সভাপতি হিসাবে তিনি পাকিস্তানি সেনাবাহিনী ও জামায়াতে ইসলামীর সদস্যদের সহযোগিতায় রংপুর থেকে 11 জন সাধারণ নাগরিককে অপহরণ করেন। সেনানিবাসে এই অপহৃত নাগরিকদেরকে 7 দিন ধরে নির্যাতন করা হয় এবং শেষ পর্যন্ত দক্ষিণগঞ্জ শ্মশানে তাদেরকে হত্যা করা হয়। এই অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারুল ইসলামের বিরুদ্ধে। তবে এই মামলা থেকে তিনি খালাস পান। আদালত তার রায়ে বলেছিলেন রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর পরের অভিযোগটি ছিল 1971 সালের 16 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ও জামাত সদস্যদের সঙ্গে মিলে আজহারুল ইসলাম মুকসেদপুর গ্রামে আক্রমণ চালান। তারা বাড়িঘর লুটপাট চালায়, অগ্নিসংযোগ করে এবং অসংখ্য নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের এই ঘটনায় আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বলা হয় অপরাধ সংগঠনে সক্রিয়ভাবে সহায়তা ও উস্কানি দিয়েছিলেন তিনি এবং এই জন্য তার মৃত্যুদণ্ড হয়। তৃতীয় অভিযোগটি ছিল 1971 সালের 17 এপ্রিল আজহারুল ইসলাম রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে পরিকল্পিত হামলায় অংশ নেন। এতে তিনি প্রায় 1200 জনকে হত্যা করেন। গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের এই ঘটনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের অধীনে দোষী সাব্যস্ত হন আজহারুল ইসলাম এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ 1971 সালের 30 এপ্রিল আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে 4 জন হিন্দু অধ্যাপক ও 1 জন অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করে হত্যা করেন। গণহত্যা, অপহরণ ও হত্যার সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং তিনি অপহরণ ও হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন উল্লেখ করে আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পঞ্চম অভিযোগ 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি তার নেতৃত্বে রংপুর টাউন হলে বেশ কয়েকজনকে অপহরণ করে আটকে রাখেন এবং টাউন হলটি তখন ব্যবহার হতো ধর্ষণ ক্যাম্প হিসেবে। অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগটি ছিল 1971 সালের নভেম্বর ও ডিসেম্বরে 2টি ঘটনায় তিনি এক যুবককে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য চড় দেন এবং পরে তার ভাইকে অপহরণ ও নির্যাতনের নির্দেশ দেন। নির্যাতনে ওই ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন। অপহরণ, আটক, নির্যাতনের কেবল দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আজহারুল ইসলাম দোষী সাব্যস্ত হন এবং এই মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসব রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলাম আপিল করার পর 2019 সালে প্রথমবার তৎকালীন আপিল বেঞ্চ এই একই রায় বহাল রাখেন, অর্থাৎ তার মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডগুলো বহাল রাখে। পরবর্তীতে গত 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করে নতুন করে আপিল করার অনুমতি দেন। সেই আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ সেই আগের রায়গুলো বাতিল করে, অর্থাৎ তার কারাদণ্ড, তার মৃত্যুদণ্ড, সেগুলো সব বাতিল করে এবং আজহারুল ইসলামকে খালাস দেন। বিশ টাকার নোটে ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে বসানো হয়েছে কান্তজিও মন্দিরের ছবি। এমন দাবিতে সয়লাব নেট দুনিয়া। অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত মনে করে প্রতিবাদও করছেন। কিন্তু আসলেই কি টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি বসানো হয়েছে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 20 টাকার নোটের একটি ছবি নিয়ে উত্তাল নেট দুনিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যায় 20 টাকার নোটটির এক পিঠে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের ছবি, যেখানে আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ছবি। সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপক মাত্রায় ভাইরাল হয়। অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিচ্ছেন। আবার কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ডক্টর ইউনূস, মাহফুজ আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি।
তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবির সত্যতা যাচাই করেছে এটিএন নিউজ। অনুসন্ধানে দেখা যায় এগুলো আসলে ফেক ছবি এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই ছবিগুলোকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। এদিকে নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে সুন্দরবন, ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক দেখা গেছে। এসব নোটে দেশের পরিচিতি এবং গৌরবময় ইতিহাসের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 100 টাকার নোটে একপাশে স্থান পেয়েছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে স্থান পেয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি। সাদা অংশে বাঘের জলছবি সংযুক্ত করা হয়েছে। 200 টাকার নোটের একপাশে ফুটে উঠেছে ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন, যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে। মাঝখানে সবুজের মধ্যে রয়েছে দেশের মানচিত্র। এই নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এছাড়া নতুন 500 টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনায় অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। এবং সবচেয়ে বড় মূল্যমানের 1000 টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। নতুন ডিজাইনের এই নোটগুলোতে রাখা হয়নি কোনো ব্যক্তির ছবি। এর পরিবর্তে একত্রে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য। আমি হলো বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। তো আমরা যে কালো আইনটা হয়েছে গভর্নমেন্ট, ওইটার বিপক্ষে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে। তা আমরা একাত্মতা ঘোষণা করছি। তো আজকে আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে, এটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা, এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনো প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মূল দাবি কিন্তু ওইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে তার গত কয়েকদিন ধরে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করছে। আমরা সেই আজকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য এবং সমস্যাটা মূল কোথায় সেটা বের করার জন্য। তা আমরা এতক্ষণ আলাপ করেছি। আসলে ওরা তো আমাদের সাথে কাজ করে, আমরা সবাই সচিবালয়েরই কর্মচারী, আমরাও কর্মচারী, যদিও কর্মকর্তা বলি, কিন্তু আইনের ভাষা আমরাও কর্মচারী। তো আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত, আর কিছু না। তারপর ওনারা এই যদি পরবর্তী কি করবেন, একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দিবেন। আমরা তো কর্মকর্তা হিসেবে যতটুকু দরকার আমরা
আলোচনা করে ওনারা কি বলেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। এই আমাদের আজকে সিদ্ধান্ত। না, বসবো না, আমরা শুধু যারা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সচিব, আমরা যাব যে ওনাদের যে কথাগুলো আমরা যেটা শুনেছি সেটা আমরা অবহিত করব। না না, ওনাদের তো দরকার নেই। ওদেরকে না, আমরা ওনাদের সাথে কথা বলছি, এই যে আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। না, ওরা তো আসলে সচিবালয়ের লোক আন্দোলনও করে না, এটা এখন প্রয়োজন হলে হয়তো দাবি দেওয়া বলে। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সবকিছু যে ওরা করেছে তাও না, এটা পরিস্থিতির কারণে বিভিন্ন রকম ভাবে এটা হয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত। প্রধান কথা না না, আলোচনার প্রধান বিষয় ছিল আসলে তো আমরা একসাথে কাজ করি, আমাদের আস্থা মানে ওদের সাথে আমাদের বিরোধ নেই, আমাদের সাথে ওদের বিরোধ নেই। তো সেই কথাগুলো আমরা সবাই নিজের অবস্থানটা পরিষ্কার করেছি, তো সেটা ওরা মেনে খুশি হয়েছে, আমরা আবার অনেক ক্ষেত্রে খুশি হয়েছি। এটা এমনি আলোচনা, আমরা তো ওরা তো আমাদের সহকর্মী, আমরা তো না শুনেন, আমরা সবাই তো পার্ট, ওরাও পার্ট অফ দি গভর্নমেন্ট। হ্যাঁ, এখানেও একটা আইনের বিষয়ে যেটা সমস্যা হবে বলে এটা হচ্ছে আপনিও আপনারা সমস্যা হতে পারে, আমরা সবাই তো এক, বললাম তো সবাই এক। বিপদ হচ্ছে গভর্নমেন্ট, সেক্ষেত্রে আপনারা বসে আছে সিদ্ধান্ত নিলে কি না, সিদ্ধান্ত হচ্ছে আমরা না, আমরা এই বিষয়ে জানাবো, ওনারা যেটা বলেছে সেটা জানাবো, আমাদের ব্যক্তিগত কোনো সেটা কি বলেন, সেটা তো আইনটা বাতিল চেয়েছে এরা তো বলছে সচিব মহোদয়, ওনারা কিন্তু বলছে আন্দোলনকারীরা যে এটা একটা কালো আইন এবং এটা বাতিল না হওয়া পর্যন্ত। না, কালো আইনও বলে না, ওরা বলছে সরকার একটা আইন করেছে, এটা এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও একদিকে অনেক আইন আছে, নেই অতীতেও নেওয়া হয়েছে, এটা তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। আশ্বাসে বুধবারের আন্দোলন থেকে সরে এলো সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে মঙ্গলবার বিকেলে ভূমি সচিব জানান, বুধবারের বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এদিকে মঙ্গলবার সচিবালয় ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। এই ঈদে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দপ্তর থেকে বেরিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত, র্যাব এবং এপিবিএন সদস্যদের। এক্সট্রাভাবে এটা জোরদার করা হয়েছে, আগেও থাকতো কিন্তু আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে। সবসময় যে আমরা ডিউটি করি এটা একটু গাড়ি চেক আপ করে পাস কার্ড আছে কিনা, বাইরের কোনো গাড়ি অ্যালাউ করতেছি না, যারা 20-30 স্টাফ তাদেরই শুধু আমরা অ্যালাউ করতেছি। অধ্যাদেশ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রায় 2 ঘন্টা বিক্ষোভ করেন কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভূমি, গৃহায়ণ ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত 147 সদস্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা সংস্থাটির মোট সদস্য সংখ্যার 75%-এরও বেশি। এর মাঝে গাজায় ইসরায়েলিদের চলমান গণহত্যা ও আগ্রাসন শুরুর পর স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ইসরায়েলের জন্য যা এক ভয়াবহ ক্ষতি। এরই মাঝে প্রভাবশালী ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কিছু দেশ নিকট ভবিষ্যতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। বিষয়টি এগিয়ে নিতে জোরালো তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো। এর অংশ হিসেবে 25 মে মাদ্রিদে স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সম্মেলন।
এতে অংশ নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সৌদি আরব, কাতার ও ব্রাজিল। সম্মেলনের আলোচ্য সূচিতে ছিল গাজা যুদ্ধ বন্ধ, আগ্রাসন চালিয়ে যাওয়ায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান। সব মিলিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপক মাত্রায় বাড়ছে। এই চাপ সামাল দিতে এবারে ইউরোপ ও আরব দেশগুলোর উদ্দেশ্যে ভয়াবহ এক আল্টিমেটাম দিয়েছে দেশটি। এসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানিয়েছে তারা। এ ব্যাপারে ইউরোপের দেশগুলোকে সতর্ক করে দিয়ে তেল আবিব বলছে, তাদের সম্মতি ছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হলে পশ্চিম তীরের একাংশ ইসরায়েলের মানচিত্রের সাথে যুক্ত করা হবে। এরই মাঝে ফ্রান্স ও যুক্তরাজ্যকে এই সতর্ক বার্তা জানিয়েছেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার। একই সাথে পশ্চিম তীরে ইসরায়েলের অননুমোদিত সেনা চৌকিগুলোকে বৈধতা দেওয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে। প্রভাবশালী গণমাধ্যম ইসরায়েল হেয়ম জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে একই ধরনের বার্তা দিয়েছেন। তিনি বলেন, অন্যরা পদক্ষেপ নিলে ইসরায়েলও পাল্টা পদক্ষেপ নেবে। তাদের পদক্ষেপ একপেশে হলে প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলের পদক্ষেপও একপেশে হবে। সেক্ষেত্রে পশ্চিম তীরের যেসব অঞ্চল ইহুদি দখলদারদের নিয়ন্ত্রণে, ইসরায়েল সেগুলোকে নিজের আওতাভুক্ত করবে। একই সাথে জর্ডান উপত্যকাকেও মানচিত্রের সাথে যুক্ত করা হবে বলে জানিয়েছেন গিডিয়ন সার। ইসরায়েলের মতে এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করা হবে 7 অক্টোবর ইসরায়েলে তাদের হামলাকে। অন্যদিকে স্পেনের সাম্প্রতিক সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেজ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের একমাত্র সমাধান হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এরই মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আগামী মাসেই জাতিসংঘে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে অংশ না নেয়ার কথা জানিয়েছে। অন্যদিকে 2 ভাগ ইউরোপের দেশগুলো, স্পেন ও মাল্টা ওই সম্মেলনের পক্ষে থাকলেও জার্মানি, হাঙ্গেরি সহ কিছু দেশ এর বিরোধিতা জানাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দাবি জানিয়েছে দলটি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও জানাচ্ছেন SI রাজ। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সেনাপ্রধানের বরাতে এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসে সরকার। গুঞ্জন ওঠে নির্বাচনের চাপে নাকি পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যদিও অফিসিয়ালি সেনাপ্রধানের বক্তব্য বা প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কিছুই জানা যায়নি। তবে গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি। 27 মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত ওই বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়েই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে। পতিত ফ্যাসিবাদ শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়াও চলমান থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য বলেন, সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উপস্থাপিত করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সুফল ভোগ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে চীনের বিশাল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। চীন থেকে আসতে যাচ্ছে প্রায় ৩০০ ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল দল। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো বিদেশি ব্যবসায়িক দল এর আগে কখনো আসেনি। এরই মধ্যে চীনা প্রতিনিধি দলের আগমনকে ঘিরে চলছে তোড়জোড়। আমেরিকার সাথে বাণিজ্য টানাপোড়েনের কারণে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিলে তৈরি হবে প্রচুর কর্মসংস্থান। 恐怖主义是全人类公敌。 পহেলা জুন থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চীন বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে এবার ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। প্রায় ৩০০ ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল দল নিয়ে আগামী ৩১ মে ৩ দিনের সফরে আসছে প্রতিনিধি দলটি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা জানিয়েছে, চীনের প্রতিনিধিরা মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও কৃষি খাতের ব্যবসায়ী বিনিয়োগকারী। এই সফরকে ঘিরে যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার ওয়ালটন বিএলডিসি নতুন দ্বার উন্মোচন হবে। ৩১ মে দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণ করবেন চীনা বাণিজ্য মন্ত্রী। বিকেলে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। পহেলা জুন দিনভর ৫টি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচ মেকিং করবেন চীনা ব্যবসায়ীরা। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পরদিন বাংলাদেশি ও চীনা ব্যবসায়ীরা আলাদা ৫টি সেশনে অংশ নেবেন। বিডা সূত্র জানিয়েছে, সেশনগুলো মূলত গার্মেন্টস ও টেক্সটাইল, কৃষি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং অন্যান্য সম্ভাবনাময় খাতকে ঘিরে হবে। চীনের ব্যবসায়ীদের অনেকেই প্রধান উপদেষ্টার চীন সফরের পর অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে তারা বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের চাহিদা মতো যে কোনো ইকোনমিক জোনে জমি বরাদ্দ দিতে চেষ্টা করবে বেজা ও বিডা। এর মধ্যে চীনা বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ চাইনিজ ইকোনমিক জোন চূড়ান্ত করেছে বেজা। পাশাপাশি চাঁদপুর ও ভোলায় আরও 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। এই সফরে পোশাক ব্যবসায়ীদের সাথেও চীনা ব্যবসায়ীদের ম্যাচ মেকিং সভা হবে। এতে অংশ নেবেন চীনের 14 কোম্পানির 30 জন প্রতিনিধি। চীনের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও চীনে বাংলাদেশের রপ্তানি তুলনামূলক কম। অন্যদিকে চীন থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ পণ্য আমদানি হয়ে থাকে, যা বাংলাদেশের মোট আমদানির 1/3। এসবের মধ্যে বেশিরভাগই শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি। বাংলাদেশের সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক যখন ভালো নেই, ঠিক তখনই আশার আলো হয়ে আসে চীন। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ দৃশ্যমানভাবে বেড়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা। তবে হঠাৎ করে সেনাপ্রধানের সাথে জামাতের এমন বৈঠকে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। বৈঠকের বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তবে কি জাতীয় নির্বাচন নিয়ে সেনানিবাসে বৈঠক করেছে জামাত? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে জামাত নেতা আব্দুল্লাহ তাহের সংবাদ মাধ্যমকে বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনো বিষয় আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য বিষয় আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জামাতের এই নেতা বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘিরে উত্তেজনা ছিল রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘিরে এই অস্থিরতা আরো ঘনীভূত হয়। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় মজলিসে সূরা আয়োজন করে জামাত। যমুনা ইলেকট্রনিক্স এবার চাঁদের দক্ষিণ মেরুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও চীন। এই বিদ্যুৎ কেন্দ্রটি 2036 সালের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে এবং এটি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী রাশিয়ার রসকসমস সংস্থা পারমাণবিক রিঅ্যাক্টর সরবরাহ করবে, যা চাঁদের দীর্ঘ রাত্রিকালীন সময়ে শক্তি সরবরাহ নিশ্চিত করবে। এই প্রকল্পের আওতায় চাঁদের দক্ষিণ মেরুতে একটি বিস্তৃত গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে কমান্ড সেন্টার, যোগাযোগ কেন্দ্র, বৈজ্ঞানিক গবেষণা সুবিধা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। চাঁদের দক্ষিণ মেরুটি বেছে নেয়ার কারণ এই অঞ্চলে জলীয় বরফ এবং হিলিয়াম-3 এর মতো মূল্যবান সম্পদের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মানব বসবাস ও শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। চাঁদের উপর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নতুন কিছু নয়। 2024 সালে রসকসমসের মহাপরিচালক ইউরি বরিসভ একটি সাক্ষাৎকারে জানান, চাঁদে একটি আন্তর্জাতিক গবেষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন। এই বিদ্যুৎ কেন্দ্রটি রোবট ও প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হবে এবং এর মাধ্যমে চাঁদের পরিবেশ ও চন্দ্রপৃষ্ঠ সম্পর্কিত মৌলিক ও দীর্ঘমেয়াদী গবেষণা চালানো হবে। এই প্রকল্পে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মিশর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ 17টি দেশ। চীন ও রাশিয়া এই প্রকল্পকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা করছে। এই চুক্তি স্বাক্ষরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2026 সালের বাজেট প্রস্তাবনায় তাদের চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার এই যৌথ উদ্যোগ মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে চাঁদে মানব বসবাসের পথ সুগম করবে। এর আগে 2021 সালের মার্চে চীন ও রাশিয়া আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় উভয় দেশ মহাকাশ বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন, মহাকাশ সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবে এবং ILRS নির্মাণের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে। তবে চীন ও রাশিয়ার মহাকাশ সহযোগিতা নতুন নয়। 1994 সালে চীন রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রযুক্তি কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। 1995 সালে রাশিয়ার সোয়ুজ মহাকাশযান প্রযুক্তি চীনে স্থানান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তার আওতায় চীনা মহাকাশচারীদের প্রশিক্ষণ, সোয়ুজ ক্যাপসুল এবং মহাকাশ স্যুট সরবরাহ করা হয়। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন একটি জটিল ও উচ্চ প্রযুক্তির কাজ, যা রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন মহাকাশ গবেষণায় চীন ও রাশিয়ার নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে চাঁদে মানব বসবাসের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।
চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান। সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে দুই পক্ষ থেকে। তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান। এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে শরীফ জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি। শরীফ আরও জানান, ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নীরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে। একই সঙ্গে তিনি গাজায় 54,000 মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন। জবাবে খামেনি বলেন, ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। খামেনি সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আড়াই বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এই সময়টাই পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনেৎস্ক ও লুহানস্ক সহ বেশ কিছু অঞ্চল দখল করে ফেলেছে রাশিয়া। অবশ্য পাল্টা প্রতিরোধে রুশ বাহিনীর কঠিন পরীক্ষা নিচ্ছে ইউক্রেনের সেনারা। এই দুই পক্ষের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধ সমীকরণ যখন জটিল হচ্ছে, তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন হত্যার চেষ্টা করেছিল এই অভিযোগ তুলেছে রাশিয়া। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গত 20 মে তারিখে কুর্স্ক অঞ্চলে পুতিনকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেন। তবে ড্রোনটি পুতিনের হেলিকপ্টারে আঘাত হানার আগেই রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করে দেয় বলে জানিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন। রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 20 মে প্রেসিডেন্ট পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়। সেই সময় 46টি ড্রোন ভূপাতিত করে আমাদের প্রতিরক্ষা বাহিনী। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কমান্ডার ইউরি দাশকিন বলেন, প্রেসিডেন্টের বিমান যখন কুর্স্ক অঞ্চলের উপর দিয়ে উঠছিল, তখনই বড়সড় হামলা চালানো হয়। প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে সেই সময় আকাশ থেকে চালানো হামলা আমরা প্রতিহত করেছি। কমান্ডার দাশকিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টারে হামলা চালাতে চেষ্টা চালায় ইউক্রেনের কয়েকটি ড্রোন। অবশ্য ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংস্কার কমিশনে 13 প্রস্তাবের মধ্যে 11টিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, সেগুলোতে প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে তা নিয়েও তাদের মধ্যে ভিন্নমত রয়েছে। কমিশন সুপারিশ করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে তারা দণ্ডিত হওয়ার আগেই নির্বাচনে অযোগ্য হবেন। তবে এই সুপারিশে একমত নয় বিএনপি। এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেনি, আর জামাত কমিশনের সুপারিশে একমত হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নিয়ে কমিশন প্রস্তাব করেছে, কেউ 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে এতে বিএনপি রাজি নয়। দলটি চায় কেউ টানা 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একবার বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপির এই অবস্থানের কারণে কমিশন সংলাপে বলেছে, টানা 2 বার এবং জীবনে 3 বারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তবে বিএনপি এতেও রাজি নয়। এনসিপি প্রধানমন্ত্রী পদ 2 বারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত। প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এ প্রস্তাবেও একমত এনসিপি। তবে এতে রাজি নয় বিএনপি। দলটির অবস্থান হলো, দল ঠিক করবে প্রধান
প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে থাকবেন কিনা। আর জামাতের অবস্থান হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা কিংবা দলীয় প্রধান যে কোনো একটি পদে থাকতে পারবেন। সব দলই প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে রাজি। জামাত চায় এনসিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হবে। এনসিপির প্রস্তাব প্রধানমন্ত্রী নন, নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে মন্ত্রিসভা। বিএনপির প্রস্তাব প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা আইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে দেওয়া হবে। অন্য দলগুলো মনে করে এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার ঝুঁকি থাকে। আবার দলীয় মনোনীত রাষ্ট্রপতি নির্বাচিত হলে আদতে প্রধানমন্ত্রীর কাছে থেকে যাবে ক্ষমতার চাবিকাঠি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে 166 সুপারিশের অধিকাংশে দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টন, প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ 2 বার করা সহ মৌলিক সংস্কারে এখনো একমত হতে পারেনি দলগুলো। ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হবে। প্রথম ধাপের সংলাপে 33টি দল ও জোট আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছে। যেসব মৌলিক জায়গায় ভিন্নমত রয়েছে সেগুলোতে ঐক্যমতে পৌঁছাতে দলগুলোকে ছাড় দিতে হবে। সবুজ আলম,